দেশজুড়ে জরিমানা অভিযানের প্রতিবাদে বন্ধ এলপিজি সরবরাহ ও সিলিন্ডার বিক্রি। পরিবেশকদের সাথে আলোচনা করে দাম সমন্বয়ের দাবি, ভোগান্তি চরমে। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, তা এসছি তো বন্ধ দেখছি। গ্যাস যদি না পাই চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়ব। শরীয়তপুরের জাজিরায় হাত বোমা বানানোর সময় বিস্ফোরণে একজন নিহত, আহত 2। এলাকা জুড়ে আতঙ্ক, অতিরিক্ত পুলিশ মোতায়েন। শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, ছিন্নমূল মানুষের ভোগান্তি চরমে। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারে 67 ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ঔষধ সংকট, কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সিলেটে ছুটছেন রোগীরা। উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির দাম কম, টাঙ্গাইলে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন খামারিরা, দিনে কোটি টাকার লোকসান। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে তারা। বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করে সমিতি। এর আগে বুধবার প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে কমিশন বাড়ানো, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। পরে সন্ধ্যায় ঘোষণা আসে সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার কর্মসূচি। আজ বিকেল 3টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। পরিবেশক সমিতির পক্ষ থেকে বলা হয়, পরিবেশকদের সঙ্গে আলোচনা করে নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করতে হবে এবং প্রশাসনের মাধ্যমে হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ, খুলনার জোড়া গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম ও রাজশাহীর ষষ্ঠীতলা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতে যেতে চাই চট্টগ্রামে। জিয়াদ, গ্যাসের সরবরাহ বন্ধের বিষয়ে কি বলছেন ডিলাররা, আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, মূলত আমি অক্সিজেন এলাকায় যেই ডিলার পয়েন্টটিতে আছি, এই পয়েন্ট থেকে প্রতিদিনই 400 থেকে 500টি সিলিন্ডার বাজারে সরবরাহ করেন এই ডিলার, এবং এখানে আশেপাশে অন্তত আরও 4 থেকে 5টি ডিলার রয়েছেন, 5 জন ডিলার রয়েছেন যারা সমপরিমাণ সিলিন্ডার সরবরাহ করতেন। আপনি যদি আমার পেছনে একটু খেয়াল করেন দেখবেন যে কয়েকটি যানবাহন আসলে দাঁড়িয়ে আছে সিলিন্ডার নিয়ে, এবং এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার সিলিন্ডার রয়েছে বিভিন্ন গ্যাস কোম্পানির, কিন্তু এখানকার ডিলার যিনি আছেন তিনি বলছেন যে সবগুলো সিলিন্ডারে এই মুহূর্তে খালি। তিনি গত 4 থেকে 5 দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় যেই 5-6টি কোম্পানি থেকে তিনি গ্যাস সরবরাহ করেন, সব কয়টি কোম্পানির প্ল্যান্টেই তিনি গাড়ি পাঠিয়েছেন, কিন্তু সেই গাড়িগুলো ফেরত আসেনি। সেই গাড়িগুলো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে, ফলে তার এখানে যেই গ্যাসের সরবরাহ সেটিতে এক ধরনের সংকট তৈরি হয়েছে, এবং আপাতত তার হাতে কোনো সিলিন্ডার না থাকায় তিনি বিক্রি করতে পারছেন না। সে জায়গা থেকে তিনি লোকসানে আছেন, এবং এখানে যারা শ্রমিক কর্মচারী রয়েছে তাদেরকেও এক ধরনের ছুটি দিয়ে দেওয়া হয়েছে এই ডিলার পয়েন্ট থেকে। অন্যান্য যে কয়েকটি ডিলার পয়েন্ট আছে আমরা খবর নিয়েছি যে সেখানে 200-300টির মতো গ্যাস সিলিন্ডার এই মুহূর্তে রয়েছে, এবং একই কথা যে সবগুলো কারখানা থেকে আসলে এই মুহূর্তে গ্যাস সরবরাহ বন্ধ, এবং তারা সংকটের অজুহাত দেখাচ্ছেন যে জাহাজ আসেনি, এলপিজি গ্যাসের যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো না আসায় মূলত এই ধরনের সংকট তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই ভোক্তাদের দিক থেকে আসলে এক ধরনের দুর্ভোগ বেড়েছে, এবং গত কয়েক
কয়েকদিন ধরে আমরা দেখেছি সরকার নির্ধারিত যে দাম 1306 টাকা 12 কেজি সিলিন্ডার, সেটি বাজারে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 1400, 1500, 1600 টাকায় এবং 1500-1600 টাকায়, যেটি আরও কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছিল। তবে ভোক্তা অধিকারের যে অভিযানের মুখে কিন্তু 2 থেকে 300 টাকা পর্যন্ত দাম কমেছে। তবে আপাতত পাইকারি দোকানগুলোতে বা খুচরা দোকানগুলোতে যে সিলিন্ডারগুলো রয়েছে সেখানে একেবারে সীমিত সরবরাহ, সেগুলো তারা সরবরাহ করছেন বিক্রেতাদের কাছে। তো এই ছিল চট্টগ্রামের খবর। আমরা একটু খুলনার কি পরিস্থিতি সিলিন্ডারের সে খবর জানতে চলে যাব সহকর্মী তরিকুল ইসলামের কাছে। ধন্যবাদ জিহাদ। এই মুহূর্তে খুলনায় আমরা শহর ঘুরে যেটি দেখেছি যে খুলনার এলপিজি গ্যাসের দোকানগুলোতে গ্যাসের একটি সংকট চলছে, অর্থাৎ ডিলার পর্যায় থেকে যে গ্যাস তারা পাওয়ার কথা রয়েছে তার 4 ভাগের 1 ভাগ তারা পাচ্ছেন, আর বাকি 3 ভাগ তারা আসলে পাচ্ছেন না। এক্ষেত্রে আমরা বলে রাখি যে এখানে খুচরা পর্যায়ে যেখানে দোকানগুলোতে প্রতিদিন 50টা গ্যাসের চাহিদা আছে, সেখানে হয়তো তারা 10টা বা 12টা পাচ্ছেন, যে কারণে ভোক্তা পর্যায়ে এটি কিন্তু ঠিকমতো গ্যাসটি সরবরাহ হচ্ছে না, এবং যে কারণে এটি একটি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আজকে যেটি আমরা দেখেছি যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে সরবরাহকারী যারা রয়েছেন গ্যাস সরবরাহকারী, তারা যে আহ্বান জানিয়েছেন গ্যাস সরবরাহ বন্ধের বা বিক্রি বন্ধের, সেটির প্রভাব আমরা এখনো খুচরা পর্যায়ে খুব বেশি দেখতে পাইনি। খুচরা পর্যায়ে তাদের যে মজুত রয়েছে সেভাবে তারা বিক্রি করছে, তবে বিভিন্ন যারা ডিলার রয়েছেন তারা কিন্তু তাদের যে ডিপো তারা কিন্তু বন্ধ রেখেছেন। এটি আমরা সকাল থেকে দেখেছি খুলনার কয়েকটি যে ডিপো পয়েন্ট রয়েছে বিভিন্ন গ্যাস কোম্পানির, তারা এখনো পর্যন্ত তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু এখনো তারা খোলেন নাই। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে যেখানে বিভিন্ন ডিপো মালিকরা যে গ্যাসের জন্য তারা মংলাতে তারা যে ট্রাকগুলো প্রেরণ করেছেন বা যে পরিবহনগুলো পাঠিয়েছেন, সেখানে কিন্তু এখনও দীর্ঘ লাইন রয়েছে। গত 7 দিন ধরে অনেকে গ্যাসের অপেক্ষায় রয়েছেন যে সিলিন্ডার যে গ্যাস সেখান থেকে নেবেন এবং এখানে সরবরাহ করবেন, সেইখানে কিন্তু একটি সংকট আমরা দেখতে পাচ্ছি। তবে দামের যে ব্যাপারটি খুচরা পর্যায়ে সেটি কিন্তু এখানে খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না। সেখানে 1450 টাকা পর্যন্ত খুচরা পর্যায়ে বিভিন্ন ধরনের গ্যাস বিক্রি হচ্ছে। মাত্র 2টি প্রতিষ্ঠান গ্যাস সরবরাহ করছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। অন্যদিকে আমরা যে প্লান্ট যেখান থেকে গ্যাসটি বোতলজাত করা হয় সেখানে আমরা খবর নিয়েছি, সেখানে থেকে তারা যেটি বলছেন আন্তর্জাতিক বাজারে গ্যাসের সংকট রয়েছে, গ্যাসের দাম বৃদ্ধির কথা বলছেন, এবং সেই সাথে যে জাহাজগুলোতে তারা গ্যাস এনে থাকেন সেই জাহাজগুলোর অনেকগুলো জাহাজে নিষেধাজ্ঞা রয়েছে, যে কারণে সেই গ্যাসগুলো বাংলাদেশে তারা আনতে পারছেন না, আর এই কারণেই কিন্তু তারা বোতলজাত করতে পারছে না এবং বাজারে সরবরাহ করতে পারছে না খুচরা পর্যায়ে। সব মিলিয়ে গ্যাসের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটি উত্তরণের জন্য ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন তারা বলছেন যে যদি এটি দ্রুত সংকট নিরসন না করা যায় তাহলে এটি একটি বিরূপ প্রভাব পড়বে এবং এটি ক্ষতির মুখে পড়বে যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন। তবে এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি রাজশাহীতে রাকিবুলের কাছে, সেখান থেকে জানবো সেখানকার যে গ্যাসের বিক্রি বন্ধ রয়েছে বা সেখানকার সার্বিক কী অবস্থা সে বিষয়ে। তরিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে গ্যাস বিক্রয় সমবায় সমিতির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে সকাল থেকে আমরা দেখেছি রাজশাহীতে খুচরা পর্যায়ে আসলে গ্যাস বিক্রি বন্ধ এবং একই সাথে ডিপোগুলো থেকেও আসলে বন্ধ হয়েছে। সকাল থেকে আমরা রাজশাহী নগরীর ষষ্ঠীতলা এলাকায় যে গ্যাস ডিপোটি আছে এখানে আমরা দেখলাম যে বেশ কিছু গ্রাহক তারা কিন্তু এসেছিলেন এবং ঘুরে যাচ্ছেন। বিভিন্নভাবেই কিন্তু আসলে এখান থেকে অনেকেই গ্যাস নেন এবং তারপরে ছোট ছোট দোকানগুলো খুচরা পর্যায়ে বিক্রি করেন, তারাও এসেছিল এবং তারাও এসে কিন্তু এখানে ঘুরে গেছে। এবং নগর জুড়ে যে সমস্ত দোকানগুলো নিয়ে 50 থেকে 60টি গ্যাসের সিলিন্ডার রেখে বিক্রি করা হয় সেগুলো নিয়েও আমরা দেখেছি গ্যাসের সরবরাহ নেই এবং মজুত নেই। সেক্ষেত্রে তারা বলছেন যে ডিপোগুলো থেকে তারা আসলে গ্যাসের সরবরাহ পাচ্ছেন না এবং ডিপো মালিক যারা আছেন তারা বলছেন যে তারা এখান থেকে ট্রাক লোড করেছেন বা যে সমস্ত খালি সিলিন্ডারগুলো আছে সেগুলো তারা মজুত করেছেন, কিন্তু এখন পর্যন্ত যে ট্রাকগুলো তারা হচ্ছে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য ডিপোতে পাঠিয়েছেন সেগুলো এখনও পর্যন্ত ফেরত আসেনি। এবং গ্যাসের যে আমদানি সেটি আসলে চট্টগ্রাম বন্দরে সেটির অভাব আছে তারা সেটি বলছেন। এবং একই সাথে এই সমবায় সমিতি যে 6 দফা দাবি দিয়েছিল যে সিলিন্ডারের দাম সমন্বয় করা এবং প্রশাসনের পক্ষ থেকে যে হয়রানি সেটি বন্ধ সহ যে 6 দাবি দিয়েছিল সেই দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি বিধায় তারা বলছেন যে
এই সংকটটি তৈরি হয়েছে। অন্যদিকে এই সরবরাহ না থাকায় সকাল থেকে আমরা যেটি দেখেছি, নগরবাসীরা এসেছেন এবং বিভিন্ন জায়গায় যে গ্যাসের স্বল্পতা, গ্যাস পাচ্ছেন না, তাতে করে নানা ধরনের সংকট হবে বলে তারা বলছেন যে আসলে একেবারে মাসের শুরুতে গ্যাসের সংকট থাকার কারণে, বিকল্প জ্বালানি ব্যবস্থার উপায় না থাকার কারণে শহুরে বাড়িগুলোতে কিন্তু আসলে চুলা যেটি থাকে সেটি গ্যাসের, সেক্ষেত্রে খড়ি বা অন্যান্য কোনো কিছু কেরোসিন, এই সমস্ত জ্বালানি না থাকার কারণে বিদ্যুতের উপর প্রভাবটি পড়বে এবং এর ফলে যেই ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে যে এই সংকটটি আসলে অনেক বেশি ভয়াবহ একটি অবস্থায় তৈরি হবে। সুতরাং আগামী 2-1 দিনের মধ্যে যদি আসলে এই গ্যাসের সরবরাহগুলো পর্যাপ্ত পরিমাণে না হয় জ্যোতিকা, তাহলে কিন্তু এই যে নগরবাসী তাদের যেমন ভোগান্তি বাড়বে এবং যেহেতু গ্যাসের উপরে এখন অনেক বেশি নির্ভরশীলতা আমরা দেখি, দোকান রেস্তোরাঁগুলোতেও আসলে গ্যাসের ব্যবহার হয়, এমনকি টঙের দোকানে, চায়ের দোকানে সেখানেও গ্যাসের ব্যবহার বেড়েছে। সুতরাং এই সরবরাহ না থাকলে একটা বড় ধরনের সংকটে নগরবাসীরা পড়বে বলছেন। এবং এটি শুধুমাত্র রাজশাহী নয়, আমরা দেখলাম চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী সহ পুরো দেশের অবস্থায় একই অবস্থা। তো সেক্ষেত্রে গ্রাহকরা বলছেন যত দ্রুত এটি সম্ভব আসলে গ্যাসের সরবরাহ বাড়ানো উচিত। তো এই জ্যোতিকাই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শরীয়তপুরের জাজিরায় হাত বোমা বানানোর সময় বিস্ফোরণে সোহান ব্যাপারী নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও 2 জন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের সাতঘড়িয়াকান্দি এলাকায় একটি বসত ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সোহান মুলাই ব্যাপারীকান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে। স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিরোধের জেরেই বছরের পর বছর ধরে বোমা তৈরি করা হয় এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, বোমা তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হয় সোহান ব্যাপারীর। পরে সহযোগীরা তার মরদেহ ফসলের জমিতে ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল। তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে গড়ের চাল, টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। মুলাই ব্যাপারীকান্দির এই যে রসুন ক্ষেতের মধ্যে একটি লাশ পাওয়া গেছে। লাশেরও শরীরের যে অবস্থা দেখলাম, বোমা বা ওই যে ককটেল বিস্ফোরণের আঘাতে হাতে কবজি টবজি এগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান মনির। বিস্ফোরণের কারণ সম্পর্কে কি বলছে পুলিশ এবং এলাকায় পরিস্থিতি কেমন দেখছেন এখন? জ্যোতিকা, পুলিশ বলছে যে এই বোমা এই এলাকায় দীর্ঘদিন ধরে এই বোমার অনুশীলন চলে আসছে এবং এর কারণেই আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে আসছে। তার কারণে হয়তো এখানে বোমা মজুত করে রাখা হতে পারে অথবা হাত বোমাগুলো তৈরি করা হতে পারে। এইটাই পুলিশ মূলত এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে। তারা বলছে যে অধিকতর তদন্ত শেষে মূলত এর মূল ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। ভোররাতের দিকে পুলিশ জানাচ্ছে যে 4:30-4:30 দিকে বিকট শব্দে এই টিনের ঘরটি বিধ্বস্ত হয় এবং এর ফলে এখানকার এই এলাকারই একজনকে তারা একটি রসুন ক্ষেত থেকে উদ্ধার করে, যার নাম সোহান ব্যাপারী এবং সোহানের শরীরে বোমার স্প্লিন্টারগুলো ছিল। এই হাত বোমার স্প্লিন্টার থাকায় বোঝা যাচ্ছে যে সে এই বোমার আঘাতেই মারা গেছে। এছাড়া আরও 2 জন আহত হয়েছে এমনটা পুলিশ বলছে, তবে তাদের এখনও পরিচয় নিশ্চিত করতে পারেনি। এই বোমাগুলো এখানে হয়তো বানানো হতে পারে অথবা এখানে মজুত করে রাখা হতে পারে সংঘর্ষে ব্যবহার করার জন্য, এমনটা পুলিশ বলছে। আর এই বোমাগুলো বিস্ফোরণে ভোররাতেই এলাকার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায় এলাকা এবং এরপর থেকে পুলিশ ঘটনাস্থলে আসছে এবং মোতায়েন করা হয়েছে ব্যাপক পুলিশ ওসির সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে গত 5 তারিখেও এই এলাকায় বোমার ঘটনা ঘটেছে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে। এরপরে 6 তারিখে ব্যাপক 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুদ্দুস ব্যাপারী এবং জলিল ব্যাপারী মূলত এই 2 পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন, তবে তারা এখন এলাকা ছাড়া এখন কিন্তু মূলত এর
অনুসারী যারা তারাই কিন্তু এই ঘটনায় নেতৃত্ব দিচ্ছেন এবং এই বোমা তৈরির কারণে কিন্তু আসলে সামনে যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে কোন ধরনের প্রভাব পড়তে পারে বা এটা নিয়ে একটা আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে। এ ধরনের ঘটনার ফলে কিন্তু নির্বাচন কেন্দ্রগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এর মূল উদ্ঘাটন করে এর সুষ্ঠু তদন্ত শেষে এর নিষ্পত্তি চাচ্ছে স্থানীয়রা। জ্যোতিকা, শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মরুজ্জামান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। সংসদীয় 6টি আসন নিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর। খুলনা বিভাগের এই জেলায় মোট উপজেলা 8টি, যেখানে ভোটার 24 লাখের বেশি। যশোর জেলার বুক চিরে প্রবাহিত কপোতাক্ষ নদী, যেখানে মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। তবে এলাকায় দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, আছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আসন্ন নির্বাচন ঘিরে যশোরের ভোটারদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, যশোরে ভোটের আমেজ কেমন দেখছেন? সেখানকার ভোটাররা আসলে কি বলছেন, তাদের দাবি দাওয়া কি জানাবেন? যদিও আমি রয়েছি বাংলাদেশের যে ফুলের রাজধানী খ্যাত যশোরের জায়গাটি রয়েছে গদখালি, আমি সেই বাজারে অবস্থান করছি। এখানে যেমনই ফুলের সৌরভ কিংবা সৌন্দর্য ছড়াচ্ছে চারপাশে, এবং সেই সাথে আমরা যেমনটি লক্ষ্য করছি এই এলাকার যারা ভোটার রয়েছেন কিংবা এই এলাকার যে অবকাঠামোগত উন্নয়ন সেটি কিন্তু বলা চলে একেবারে বিপরীত অবস্থানে। এখানে যেমনটি লক্ষ্য করছেন যে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, ভোটারের সাথে কথা বলছিলাম, এখানে মূলত যে মূল সমস্যা রয়েছে সেটি হচ্ছে মূলত মাদক এবং চোরাচালানের একটি ব্যাপার রয়েছে, যেটি সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে সেটি নিয়ে একটি সংশয় রয়েছে। এবং একই সাথে এখানকার যে ভোটার যারা রয়েছেন তাদের মূলত যে প্রত্যাশা, এখানে যেহেতু ভালো মানের হাসপাতাল কিংবা অন্যান্য যে শিল্প কলকারখানা থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা নেই। এবং এখানে আপনি যেমনটি লক্ষ্য করছেন, আমরা রয়েছি যে গদখালিতে যে বাজারটি রয়েছে ফুলের বাজার, মূলত এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ফুলের বাজার বলা হয়ে থাকে। তবে এটিকে ঘিরে যে বিদেশে রপ্তানি করার যে ব্যাপার রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত না থাকার কারণে এখানকার যে ব্যবসা কিংবা বাণিজ্য কিংবা ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণ সেটি কিন্তু পর্যাপ্ত নয়। এইখানটায় মানুষ আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম যশোরের। আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর 2 সংসদীয় আসনে। আমরা এছাড়া অন্যান্য এলাকাগুলো ঘুরছিলাম, যেমনটি লক্ষ্য করছি যে মানুষ একেবারে বলা চলে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে চায়ের দোকান কিংবা অন্যান্য যে তাদের কর্মক্ষেত্রগুলো রয়েছে, তাদের কৃষিকাজের ক্ষেত্রগুলো রয়েছে, আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে মানুষের সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম যে তাদের প্রত্যাশা কি। যেহেতু এবারের সংসদ নির্বাচন বলা হচ্ছে যে ইতিহাসের সেরা নির্বাচন, সেই সেরা নির্বাচনের জন্য তাদেরও প্রত্যাশা কিংবা তাদের যে প্রাপ্তির জায়গা সেটিও কিন্তু তারা মেলে ধরছেন। যেহেতু এটি রাজধানী ঢাকা থেকে এটির দূরত্ব বেশ রয়েছে এবং সব মিলিয়ে অবকাঠামোগত উন্নয়ন, মাদকের যে ব্যাপার কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেটি ঘিরে মূলত মানুষজন যেটি বলছেন যে আগামীতে যেন যশোর জেলাকে ঘিরে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যেন ভালোভাবে তারা পরিকল্পনাগুলো করেন এবং তাদের যে প্রত্যাশা সেগুলো যেন পূরণ হয়। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আজকে বিকেল 4:30টায় আমাদের ভোটারের ইশতেহারে আমরা এখানকার যারা শীর্ষস্থানীয় রাজনীতিবিদ রয়েছেন এবং সেই সাথে ভোটার রয়েছেন তাদের সাথে আমরা বসবো। আপনাদের সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। ভোটারের ইশতেহারে দেখা হচ্ছে বিকেল 4:30টায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে নারী ভোটারের সংখ্যা প্রায় সমান হলেও বাস্তবতায় এখনও নানা বৈষম্যের মুখে পড়ছেন এখানকার নারীরা। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন অনিল পাল। পাহাড় টিলা আর চা বাগানের সবুজে মোড়া পীর আউলিয়ার স্মৃতিধন্য জনপদ সিলেট। প্রবাসী আয়ে সমৃদ্ধ এই অঞ্চলে শিক্ষা ও কর্মসংস্থানে ধীরে ধীরে নারীরা এগিয়ে আসছে, কিন্তু এখনো মজুরি ও নিরাপত্তা ইস্যুতে বৈষম্যের শিকার তারা। এই যেমন নগরীর আখালিয়ার আনোয়ারা বেগম।
হাড় কাঁপানো শীতেও যিনি খোলা আকাশের নিচে প্রতিদিন বসে থাকেন কাজের আশায়। নির্বাচিত সরকারের কাছে কাজের নিশ্চয়তা চান আনোয়ারা বেগমের মতো শ্রমজীবী নারীরা, চান মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তাও। পুরুষ হোক আর মহিলা হোক, আমরা তো আসলে লাগে খানাটা তো খানার যদি শান্তি হবে, শান্তি হয়, সব শান্তি। আমরা নারীরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছি, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক, সেটা যাতে আমাদেরকে সঠিকভাবে মানে নিরসন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন নারীবান্ধব কর্মপরিবেশ ও নাগরিক সুবিধার অভাব এবং রক্ষণশীল মানসিকতা নতুন নারী উদ্যোক্তাদের পথ আরও কঠিন করে তুলছে। এখনকার যে জেনারেশন এরা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি সাহসী। নির্বাচনে যারা প্রতিশ্রুতি দিবেন তাদের প্রতিশ্রুতিতেই শুধু মনে হয় না নতুন জেনারেশন আবদ্ধ থাকবে, তারা সেটা যাচাই বাছাই করবে। সামাজিক অবস্থা বা দেশের অবস্থা যদি স্থিতিশীল থাকে, আমার মনে হয় মেয়েরা অনেকটা কাজে এগিয়ে যাবে, বিশেষ করে উদ্যোক্তা যারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেটের ৬টি আসনে মোট ভোটার ২৮,৭০,৮০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৬২,৪৭৭ জন এবং নারী ভোটার ১৩,৮২,৮৮৭ জন। অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার নারী হলেও এখনও সিলেটে নারীরা অধিকার বঞ্চিত। সন্দীপন শুভ, এখন সিলেট। সারা দেশে শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নওগাঁ ও রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা পড়া সূর্যের দেখা মিলছে না বেশিরভাগ জেলায়। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। শীত নিবারণে অনেকে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। ঠান্ডার ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। শীতের তীব্রতা বাড়ায় কুমিল্লার হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। এ নিয়ে জানাতে কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, হাসপাতালের রোগীর ভিড় কেমন দেখছেন? আরও জানাবেন যে তাদের চিকিৎসা পেতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা। জ্যোতিকা, কুমিল্লা মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতাল দুটিতেই কিন্তু কুমিল্লা শহরে এই মুহূর্তে শীতের যে শীতজনিত রোগের রোগীদের সংখ্যা খুবই বেড়েছে। আমি কুমিল্লা জেনারেল হাসপাতালে আছি, আমার পিছনে এবং সামনে যেই মানুষের সারিগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। এরা কেউ মেডিসিনের ডাক্তার, কেউ বা শিশুদেরকে নিয়ে আসছেন শিশুর ডাক্তার দেখানোর জন্য। তো পুরো হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রচুর পরিমাণে রোগীর ভিড়। শীত বেড়েছে এবং খুবই ঠান্ডার কারণে ঠান্ডাজনিত রোগ, জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট সহ নানা রকম রোগে মানুষজন অসুস্থ হচ্ছেন এবং তারাই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন এবং প্রচুর পরিমাণে রোগী বেড়েছে। আমরা যেটি কুমিল্লা জেনারেল হাসপাতালে দেখছি যে সকাল থেকেই কিন্তু রোগীদের ভিড় কমছেই না। এখন কিন্তু বেলা অনেক গড়িয়েছে, তারপরও কিন্তু রোগী আসছেন বা এবং শিশু থেকে বৃদ্ধ সব বয়সী রোগীরাই কিন্তু এখানে ভিড় করছেন এবং চিকিৎসকরাও এখানে তাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু সবাই কাজ করছেন। প্রচুর পরিমাণে রোগীর ভিড় থাকলেও কিন্তু চিকিৎসা দিতে এখানে কোনো রকম অবহেলা আমরা দেখতে পাইনি এবং একই রকম চিত্র কিন্তু কুমিল্লার অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু রোগীদের ভিড় বাড়ছে। আমরা খোঁজখবর নিয়ে জেনেছি যে আসলে গত 2 সপ্তাহ বেশি সময় ধরে কিন্তু কুমিল্লায় খুব বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে এবং প্রায় দিনই কিন্তু শীতের কারণে শীত এত বেশি ছিল যে রোদের শৈত্যপ্রবাহের কারণে রোদের দেখা মিলেনি। তো যার কারণে রোগী সংখ্যা বাড়ছে এবং বিশেষ করে বয়স্ক এবং শিশুদেরকে নিয়ে কিন্তু স্বজনরা বেশি বিপাকে পড়ছেন এবং তাদেরকে নিয়ে ছোটাছুটিটা বেশি হচ্ছে। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু ঠান্ডা খুব বেশি, শিশুদেরকে এবং সবাইকেই সতর্কতার সাথে চলাফেরা করার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং ঠান্ডা থেকে যেন সবাই একটু আরামদায়ক কাপড় পরিধান করে এবং সেই ব্যাপারে সবাইকেই সতর্ক থাকার জন্য চিকিৎসকরা সবার প্রতি আহ্বান জানিয়েছেন। কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগের এই ছিল সবশেষ। জ্যোতিকা। কুমিল্লা থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।
চা আর পর্যটনের জেলা মৌলভীবাজার, অথচ এই জেলার প্রায় 22 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। সামান্য অসুখেও রোগীদের ছুটতে হচ্ছে জেলা সদর কিংবা সিলেটে। জেলার 67টি ইউনিয়নে স্বাস্থ্য হাসপাতালগুলোতে নেই কোনো এমবিবিএস ডাক্তার ও পর্যাপ্ত ঔষধ। মৌলভীবাজার থেকে এম এ হামিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোর না হতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দীর্ঘ লাইন, কারো কোলে অসুস্থ শিশু, কেউ বা বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ। মৌলভীবাজারের 7 উপজেলার হাসপাতালে প্রতিদিনের চিত্র এটি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অধিকাংশ হাসপাতালে ইমার্জেন্সি সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। আমি কইছি মানে না আছে আপনি চেক করে ডাক্তার নাই, 2টার সময় ডাক্তার আইছে না, তারা দিকে সকাল মানতে কিতা মানে দেখছে না বেসছে না। আমরা গ্যাসটা পর্যন্ত কিনে আনছি, এরপরে নিয়ম করে ডাক্তার আইয়া দেখেন। মৌলভীবাজারের 7 উপজেলায় চিকিৎসক পদের অর্ধেকেরও বেশি শূন্য। শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখার মতো গুরুত্বপূর্ণ উপজেলায় নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক। এসএফপিও স্যার, আরএমও, মেডিকেল অফিসার, কনসালটেন্ট এবং ডেন্টাল সার্জন সহ 38 জন, 5 জন বর্তমানে অ্যাক্টিভলি কর্মরত আছে, বাকি আরো 3 জন কনসালটেন্ট আমাদের প্রেষণে আছেন। চিকিৎসক সংকটের পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করেছে সরকারি ওষুধের অভাব। ফলে বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকেই ওষুধ কিনছেন রোগীরা। জুড়ি, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স রে ও আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও নেই দক্ষ টেকনিশিয়ান। ওষুধগুলোর একটু সমস্যা আর কি আমরা ফেস করি। ধরেন ম্যাক্সিমাম ওষুধ আমরা বাড়িতেই কিনে আনিয়ে দেওয়া লাগে। ওষুধ দিয়েছে ওরা 4টা, হাসপাতাল থেকে দিছে ওরা 1টা, বাকিগুলো বাইরে থেকে নিতে বলছে। টেকার অভাবে ওষুধ আর থাপার না, পুরা চিকিৎসা মিলে না হসপিটাল। আমাদের কাছে এখন পর্যন্ত মেশিন আসে নাই, রিয়াজেন্ট আসে নাই এবং আমরা এখন পর্যন্ত এটা সাপ্লাই পাই নাই। চিকিৎসক ও জনবল সংকট দীর্ঘদিনের বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শূন্য পদ পূরণ ও ওষুধ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি সমাধান। আমাদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর, আমরা সেই রিপোর্টটা তৈরি করে পাঠিয়েছি। আশা করা যায় যে সামনে আমাদেরকে এই শূন্য পদগুলোতে ডাক্তার দিবে। দ্রুত চিকিৎসক নিয়োগ ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও সাধারণ মানুষ। শামসুল আরেফিন, এখন মৌলভীবাজার। উৎপাদন খরচের তুলনায় কমেছে ডিম ও মুরগির দাম। এতে টাঙ্গাইলে ব্যবসায়ীদের প্রতিদিন গুনতে হচ্ছে কোটি টাকার লোকসান। ফলে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন খামারিরা। তারা বলছেন খাদ্য ও মেডিসিনের বাড়তি দাম ও বড় বড় কোম্পানির সিন্ডিকেটের বলি হচ্ছেন তারা। কাউসার আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বাজারে চাহিদা কমায় টাঙ্গাইলে ডিম ও মুরগির মাংসের দাম কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহে ডিমের দাম কমে হালি প্রতি বিক্রি হচ্ছে 32 টাকায়। প্রতিনিয়ত লোকসানে এক যুগে জেলায় উৎপাদন কমেছে প্রায় 60%। কালিহাতীর দেবপুর গ্রাম। কয়েক বছর আগেও যেখানে 20 জন খামারি ছিল, প্রতিনিয়ত লোকসানে এখন সেখানে মাত্র 8 জন খামারি। যারাও টিকে আছেন লোকসানে তারাও ঋণগ্রস্ত। প্রতিদিন আমার 4000 টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম 7 টাকা দাম। দেওপুরের মতো জেলার 5000 খামারির প্রতিদিন কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। ডিম ও মাংসের দাম কমলেও খাদ্য, মেডিসিন সহ উৎপাদন খরচ না কমায় প্রতি মাসে ডিমে 2 থেকে 2.5 টাকা লোকসান হচ্ছে। এছাড়া প্রভাবশালী ব্যবসায়ীদের সিন্ডিকেটের চাপে বিপাকে খামারিরা। সরকার যদি কিছু ভর্তুকি দিত, ওষুধের দাম কমাই দিত, খাদ্যের দাম কমাই দিত, তাহলে আমরা মুরগি পালতে সুবিধা হইতো। আমাদের রেট দিল 10 টাকা 80 পয়সা, এখন বিক্রি করছি আমরা 7 টাকা 50 পয়সা। এখন তো ভোক্তা আসে না। জমি বিক্রি করে কিছু টাকা ঋণ শোধ করছি, আর কিছু খাসা মাছা বিক্রি করে আমরা ঋণ শোধ করলাম। ভ্যাকসিন, ট্রিটমেন্ট, পরামর্শ আমরা এইগুলো দিয়ে আমরা খামারিদেরকে সচেতন করছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি। উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন লিফলেট বা বিভিন্ন তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। ঝরে পড়া খামারিদের স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল। প্রকৃতির অপার সৌন্দর্য আর সম্ভাবনা নিয়ে মেঘনা নদীর বুকে জেগে উঠেছে বিশাল চর। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার এই চরেই সরকার গড়ে তুলতে চায় কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন, ছবি তুলেছেন সজীব খান।
চরের বুক জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট নদী আর খালি এখানকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এখানেই প্রায় 686 একর জমির ওপর গড়ে তোলার কথা কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। 2022-23 অর্থ বছরে মাত্র 1,01,000 টাকার দলিল মূল্যে চরজালালপুর মৌজার খতিয়ানভুক্ত এই খাস জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছে বন্দোবস্ত দেয় সরকার। কাগজে কলমে জমি বরাদ্দ দেওয়া হলেও নেই দৃশ্যমান অগ্রগতি। 3 বছর পরও প্রকল্প এলাকায় নেই নামফলক, নেই উন্নয়ন কাজের কোনো চিহ্ন। এমনকি কোন জমি প্রকল্পের আওতাভুক্ত তা চিহ্নিত করাও কঠিন। এখন ওই জমি পরিত্যক্ত অবস্থায় আছে আর কি, বিভিন্ন লোকজন চাষাবাদ করে ওখানকার যারা থাকে। মেঘনা নদীঘেরা চরজালালপুর মৌজায় আশ্রয় নিয়েছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। ফসল ফলিয়ে কোনো মতো চলে তাদের জীবন। এমন অবস্থায় জমিতে শিল্পায়নের পরিকল্পনার খবরে অনেক ভূমিহীন পরিবার পড়েছেন দুশ্চিন্তায়। আমরা গরিব মানুষ, সবাই দিন আনি দিন খাই, খেটে খাওয়া মানুষ। যদি অর্থনীতি জুনে আমাকে চাষের জমি নষ্ট, একটা কাজের লাইন ফাইন করে দেয়, আমরা মনে করেন বাস্তার মুখ খায়া। অন্যদিকে অর্থনৈতিক এই অঞ্চল ঘিরে অনেকেই দেখছেন নতুন স্বপ্ন। শিল্পায়নের মাধ্যমে তৈরি হবে নতুন যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কর্মসংস্থান। কর্মস্থান দিলে আপনার উন্নয়ন ও সমস্যা নেই, এতে কোনো বাধা নেই। লয়ে জায়গা সরকার আমার কিছু করার নেই, এটা হলো খাসের জমি। আমরা গরিব মানুষ, আমরা করে খাইতে আইছি, অর্থজন যদি লয়ে যায় তো এলে আমাকে একটা মাতত বাড়ি যাইব। এদিকে বেজাকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় ভৌত অবকাঠামো আগায়নি বলে জানায় জেলা প্রশাসন। এটা এগ্রো বেসড একটা ইন্ডাস্ট্রি করবে, সেই পারপাসে ওনারা নিয়েছেন। তো নেওয়ার পরে এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই ওনারা কি করেছেন আর ওনাদের কি প্ল্যান আছেন বেজার, সেটা আসলে বেজার অফিস ভালো বলতে পারবে। সম্ভাবনা আর শঙ্কার দোলাচলে দাঁড়িয়ে মেঘনার অর্থনৈতিক অঞ্চল। সরকার ঘোষিত পরিকল্পনা বাস্তবে রূপ নিলে বদলে যেতে পারে গোসাইরহাট সহ পুরো অঞ্চলের অর্থনীতি। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে জরিমানা অভিযানের প্রতিবাদে বন্ধ এলপিজি সরবরাহ ও সিলিন্ডার বিক্রি। পরিবেশকদের সাথে আলোচনা করে দাম সমন্বয়ের দাবি, ভোগান্তির চরমে। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, তা এসছি তো বন্ধ দেখছি। গ্যাস যদি না পাই চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়ব। শরীয়তপুরের জাজিরায় হাত বোমা বানানোর সময় বিস্ফোরণে একজন নিহত, আহত 2। এলাকা জুড়ে আতঙ্ক, অতিরিক্ত পুলিশ মোতায়েন। শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, ছিন্নমূল মানুষের ভোগান্তি চরমে। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারের 67 ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ঔষধ সংকট, কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সিলেটে ছুটছেন রোগীরা। উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির দাম কম, টাঙ্গাইলে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন খামারিরা, দিনে কোটি টাকার লোকসান। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।